বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের প্রথম ক্লাস ইনডিফারেন্স কার্ভ নিয়ে আলোচনা করেছিলাম। এর ডেফিনিশন, তারপরের এক্সাম্পল এবং এর চিত্র কিভাবে আঁকতে হবে আমরা এটা দেখেছিলাম। তো আজকের ক্লাস আমরা ইনডিফারেন্স কার্ভের কিছু বৈশিষ্ট্য, প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক্স যাই বলি আমরা দেখব, আলোচনা করব। মূলত ইনডিফারেন্স কার্ভের চারটা বৈশিষ্ট্য আছে, একদম প্রধানত চারটা বৈশিষ্ট্য আমরা দেখি। প্রথমটা হচ্ছে এটার ঢাল হচ্ছে ডান দিকে নিম্নগামী, তো বলতে পারি ডাউনওয়ার্ড, হ্যাঁ, স্লোপিং। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাস। এরপরে দ্বিতীয়টা হচ্ছে এই এর কনভেক্স কনভেক্স টু দা অরিজিন, মানে হচ্ছে আইসি ইনডিফারেন্স কার্ভ কেন্দ্রের দিকে কি উত্তল আকৃতির, কনভেক্স উত্তল আকৃতির হয় কেন্দ্রের দিকে। তারপর থার্ড নাম্বারটা হচ্ছে ডু নট ইন্টারসেক্ট, ওকে, মানে একে অপরকে ছেদ করে না। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে হায়ার আইসি রিপ্রেজেন্ট, হ্যাঁ, হায়ার ইউটিলিটি। তো আমরা প্রত্যেকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, চেষ্টা করব আমরা যাতে সহজে বুঝতে পারি, বুঝাতে পারি। তো প্রথমে ডাউনওয়ার্ড স্লুপিং, এটার মানে হচ্ছে নিরপেক্ষ রেখা, মানে আইসি কার্ভ ডান দিকে, হ্যাঁ, নিম্নগামী। এটা প্রধান কারণ হচ্ছে মানে নিরপেক্ষ আইসি কার্ভের ঢাল স্লোপ নেগেটিভ, হ্যাঁ, এই নেগেটিভ হওয়ার কারণে এটি ডান দিকে নিম্নগামী হয়। এটা হচ্ছে মূল কারণ। আইসি ইনডিফারেন্স কার্ভের ঢাল হচ্ছে স্লোপ নেগেটিভ, আর এই নেগেটিভ হওয়ার কারণে এর যেটা শেপ এটা ডান দিকে নিম্নগামী হয়। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে মানে এখানে একটা বাড়লে আরেকটা কমে, হ্যাঁ। তা আমরা জানি একটা যখন ইনভার্স রিলেশনশিপ হবে তখন এটা কি ডান দিকে নিম্নগামী হবে, কিন্তু এটা তো সরল রেখা না, এটা হচ্ছে কনভেক্স, এটা উত্তল আকৃতির, ওকে। কিন্তু মূল কারণ হচ্ছে ইনডিফারেন্স কার্ভের স্লোপ বা ঢাল হচ্ছে নেগেটিভ, এই কারণে এটা ডান দিকে নিম্নগামী। তো আমরা দেখি এটা হরিজন্টাল, ভার্টিক্যাল, হ্যাঁ, তারপর এই আপওয়ার্ড, এই সব কিছু নয় কেন, এটা ডাউনওয়ার্ড কেন, তো এগুলা নয় কেন এটা আমরা জানবো, তারপর আমরা ডাউনওয়ার্ডটা বিশ্লেষণ করব। প্রথমত আমরা দেখি, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে হ্যাঁ, আইসি কার্ভের প্রত্যেকটা বিন্দুতে কি উপযোগ সমান বা তৃপ্তি সমান। যে বিন্দুতে আমরা ছেদ করি না কেন প্রত্যেকটাতে কি একজন মানুষ সে নীরব, মানে কি এই একটা চেয়ে একটা সেরা বলবে না, সে প্রত্যেকটাতে নিরপেক্ষ থাকবে এবং প্রত্যেকটা বিন্দুতে কি উপযোগ সমান, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা দেখি, হ্যাঁ, ধরি এটা x1, এটা x2, এটা y1, হ্যাঁ, এদিকে ধরি আপেল, হ্যাঁ, এদিকে ধরি পেয়ারা, ঠিক আছে। তো একজন ব্যক্তি যখন x1 পরিমাণ x1 পরিমাণ আপেল কিনে, সে তখন y1 পরিমাণ পেয়ারা কিনে। তো দেখা যাচ্ছে সে এখানে দেখা যাচ্ছে তার y1 পরিমাণটা কি স্থির, মানে এটা অল টাইম একই থাকবে, কিন্তু সে x1 থেকে সে আপেল কেনার পরিমাণ বাড়িয়ে x2 তে চলে গেল। তো আমরা পড়েছিলাম যে মানে ইনডিফারেন্স কার্ভের মধ্যে। তো এখন আমি আরেকটা কথা বলি, এখানে ধরি এখানে ধরি ইউটিলিটি বা তৃপ্তির পরিমাণ হচ্ছে u1, হ্যাঁ, এখানে ধরি u2, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে সে x1 থেকে x2 তে চলে গেল, আর x1 এর সাথে y1 আগের মতো, মানে y1 যেটা পেয়ারা সেটা আগের মতো স্থির, কিন্তু x1 সে বৃদ্ধি করেছে। তো এখন আমরা বুঝতে পারতেছি, এখানে দেখা যাচ্ছে এখানে u1 এ যে তৃপ্তি, u1 এ যে তৃপ্তি,
U2 তে বেশি তৃপ্তি হবে, কারণ সে x1 আপেল আগে যা কিনতো এখন x2 বৃদ্ধি করে সে তৃপ্তির পরিমাণটা কি বৃদ্ধি করেছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারি এখানে U2 তে তৃপ্তি বেশি, U2 তে তৃপ্তি বেশি। আশা করি বোঝা গেছে। এখানে এই x1 x2 চেঞ্জ হচ্ছে ঠিক, কিন্তু y তো স্থির। হ্যাঁ, তো আগে x1 y1, হ্যাঁ এই জায়গায় সে যে তৃপ্তি লাভ করত, এখন এই জায়গায় সে এর চেয়ে বেশি তৃপ্তি লাভ করতেছে। কারণ কি? কারণ হচ্ছে সে x এর পরিমাণ বৃদ্ধি করেছে। আগে সে 10টা আপেল খেত, এখন সে 20টা আপেলকেই সে মাসে 20টা আপেল খাচ্ছে। হ্যাঁ, তো এতে তার কি তৃপ্তি বেশি হচ্ছে না? তো এই কারণে এই U2 তে U1 এর চেয়ে বেশি তৃপ্তি। তো এটা দ্বারা আমরা বুঝি U2 তে বেশি তৃপ্তি, U1 এ বেশি তৃপ্তি নয়, মানে U2 থেকে কম। তাহলে এটা ইন্ডিকেট করে যে ইনডিফারেন্স কার্ভ নয়, কারণ আমরা জানি ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা বিন্দুতে তৃপ্তি সমান। হ্যাঁ, এখানে যে তৃপ্তি, এখানে সে তৃপ্তি, এখানে সে তৃপ্তি, কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি U1 এ যে তৃপ্তি U2 তে এর চেয়ে বেশি তৃপ্তি। হ্যাঁ, তাহলে এটা ইনডিফারেন্স কার্ভ হওয়ার যোগ্য নয়। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা আরেকটা চিত্রে যাই, একই রকম চিত্র। হ্যাঁ, একই রকম চিত্র। তাহলে এটা ধরি x1, এখানে ধরি y1, এখানে ধরি y2, একই রকম চিত্র। আগে y আনচেঞ্জ ছিল, এখন x আনচেঞ্জ। হ্যাঁ, তো y কি করছে? বৃদ্ধি পাইছে। হ্যাঁ, তাহলে ধরি এখানে u1, এখানে u2, একইভাবে u2 তে বেশি তৃপ্তি হবে, কারণ y এর মান বৃদ্ধি করছে। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তাহলে ভার্টিক্যাল বা হরিজন্টাল এগুলা ইনডিফারেন্স কার্ভের জন্য অ্যাকসেপ্টেবল নয়। ওকে, আর এখানে ইনডিফারেন্স কার্ভ হবে না, কারণ আইসি মানে ইনডিফারেন্স কার্ভ নির্দেশ করে, হ্যাঁ, সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, কিন্তু এখানে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন হচ্ছে না, এখানে ভিন্ন ভিন্ন, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন থাকতেছে। আচ্ছা, এখন আমরা দেখি আরেকটা আপওয়ার্ড স্লুপিং এর ক্ষেত্রে কিরকম। আচ্ছা আচ্ছা, ধরি হ্যাঁ, এখানে x1, এখানে y1। ওকে, এখানে ধরি 10টা আপেল, এখানে 10টা আপেল, 10টা পেয়ারা। হ্যাঁ, আবার আরেকটা করলাম, এখানে 20টা আপেল, এখানে 20টা পেয়ারা। ওকে, তাহলে এখানে যে তৃপ্তি মানে 10টা আপেল 10টা পেয়ারা। ওকে, একজন মানুষ এক মাসে এটা কি করতেছে, এটা মানে সে বাই করতেছে, কিনতেছে। এরপর পরের মাসে দেখা যাচ্ছে সে এক্স এর কি পরিমাণ বৃদ্ধি করলো, 10টা থেকে সে 20টা করলো। হ্যাঁ, আর ওয়াই এর পরিমাণও একসাথে বৃদ্ধি করলো, 10টা থেকে সে 20টা পেয়ারা কি কিনতেছে। তাহলে ধরি এই বিন্দু হচ্ছে এ, এই বিন্দু হচ্ছে বি, অথবা ইউ এ, ইউটিলিটি বি। আচ্ছা, এটা আমরা কি করে দিলাম, এটা আমরা একটা আপওয়ার্ড স্লোপিং হয়ে গেল। এখন কথা হচ্ছে এই বিন্দুতে সে 10টা আপেল 10টা পেয়ারা কিন্তু, এই বিন্দুতে সে 20টা আপেল 20টা পেয়ারা কিন্তু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দু থেকে এই বিন্দুতে বেশি উপযোগ হবে, কারণ উপযোগ মানে তৃপ্তি। হ্যাঁ, সে এই বিন্দুতে বেশি তৃপ্তি হবে কারণ মানে তার বেশি আপেল কিনতে পারতেছে, বেশি এটা খাবে, হ্যাঁ বেশি করে খাবে। হ্যাঁ, এটা তৃপ্তি বোঝায় আর কি, ইউটিলিটি। তাহলে ইউ এ, ইউটিলিটি এ, এটা হচ্ছে ইউটিলিটি এ। হ্যাঁ, ইউটিলিটি বি। তাহলে ইউটিলিটি এ থেকে ইউটিলিটি বি তে কি তৃপ্তি বেশি বোঝাচ্ছে। তো এই বিন্দুতে এই জায়গায় যে তৃপ্তি, এই জায়গায় দেখা যাচ্ছে এর চেয়ে বেশি তৃপ্তি, তাহলে এটাও ইনডিফারেন্স কার্ভ হওয়ার যোগ্যতা এর নেই। হ্যাঁ, তাহলে এই তিনটার মধ্যে এগুলো আমরা পরীক্ষা অবশ্যই লিখতে হবে, চিত্রগুলো ব্যাখ্যা করতে হবে। তাহলে এই ভার্টিক্যাল বলি, হরিজন্টাল বলি, অথবা আপওয়ার্ড স্লোপিং বলি, এগুলো ইনডিফারেন্স কার্ভ হওয়ার যোগ্যতা নেই। তাহলে ইনডিফারেন্স কার্ভ হবে কোনটা? হবে এটা। ওকে, এটা আমরা প্রথম ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। হ্যাঁ, প্রত্যেক কি বিন্দুতে আইসি কার্ভে প্রত্যেক বিন্দুতে কি উপযোগ সমান থাকবে। হ্যাঁ, সে একটা নিরপেক্ষ হতে পারবে না, প্রত্যেক বিন্দুতে সমান হওয়ার কারণে যে কোনো বিন্দুতেই যখন আমরা এটা দেখবো, চেক করব, তখন দেখতে পারবো এখানে উপযোগ সমান, হ্যাঁ তৃপ্তি সমান। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এটা শেষ। তাহলে আমরা সেকেন্ড ওয়ানে যাই, কনভেক্স টু দ্য অরিজিন। হ্যাঁ, আচ্ছা আমরা একটু বেসিক বুঝি। হ্যাঁ, ধরি একটা সরল রেখা। ওকে, সরল রেখা। হ্যাঁ,
যখন আমরা এটা এভাবে, হ্যাঁ হ্যাঁ, এটার ঢাল যখন রেখার ঢাল যখন কমবে, ক্রমহ্রাসমান, তখন এটা উত্তল হয়ে যাবে। যখন ক্রমবর্ধমান, হ্যাঁ, বৃদ্ধি পাবে, তখন এটা অবতল। তাহলে এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে অবতল, হ্যাঁ। আর যখন স্থির থাকবে তখন এটা সরলাকৃতির হবে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন বলা হচ্ছে ইন্ডিফারেন্স কার্ভের এই যে আইসি কার্ভ, এটা হচ্ছে কনভেক্স টু দ্য অরিজিন, মানে এটা উত্তল। এই উত্তলটা কেন, আমরা এটা আজকে ব্যাখ্যা করব। আমাদের আশা করি মনে আছে আমরা সাপ্লাই কার্ভ কিভাবে এঁকেছিলাম, হ্যাঁ ঠিক এভাবে, হ্যাঁ। তো আমরা দেখেছিলাম যে একদিকে পি, একদিকে কোয়ান্টিটি অফ ডিমান্ড, তাহলে 1 2 3 4, হ্যাঁ। তো এদিকে দেখা যাচ্ছে 8 6 4, হ্যাঁ 2, এখানে 2 2 করে কমতেছে, 2 2 করে কমতেছে। তো যখন আমরা এই জিনিসটাকে এই জায়গায় বসাবো, তখন আমরা দেখতে পাবো এই চিত্রটা এভাবেই হচ্ছে। তোমরা চাইলে চেক করতে পারো, হ্যাঁ। এই সোজা সোজা চিত্রটা হচ্ছে, মানে সরলাকৃতি। কিন্তু যখন এই জিনিসটা ক্রমহ্রাসমান বলতে কিরকম, ধরি এই 1 2 3 4 এটা বরাবর আছে, এই পাশে আমরা লিখলাম 7, হ্যাঁ 4 2 1, তাহলে 7 থেকে 4 এর সাথে দূরত্ব হচ্ছে 3, 4 থেকে 2 গেলে হয় 2, হ্যাঁ, এরপরে 1, তাহলে ক্রমহ্রাসমান মানে কমছে, ক্রমিকভাবে কমছে, 3 2 1 এভাবে কমতেছে। তাহলে তখন আমরা দেখব এই ইনডিফারেন্স মানে কি, কনভেক্স টু অরিজিন। কিভাবে এটা আমি ব্যাখ্যা করতেছি, আমি চিত্রটা এখানে চিত্রায়িত করেছি। আমরা এটা দেখেছিলাম, এটা দাম নির্দিষ্ট হারে কমতেছে এবং চাহিদাও নির্দিষ্ট হারে কমতেছে, কিন্তু এখানে চাহিদা নির্দিষ্ট হারে কমতেছে না, কিন্তু ক্রমহ্রাসমান, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এটা বসালাম 1 এর সাথে 7, 2 এর সাথে 4, 3 এর সাথে 2, 4 এর সাথে, তো বসালাম। বসানোর পর আমরা এটা এই এ বি সি ডি একটা আইসি কার্ভ আঁকলাম, হ্যাঁ। এখন কথা হচ্ছে ভূমি এক্স এর বৃদ্ধি, এখানে ভূমি এক্স এর বৃদ্ধি, লম্ব ওয়াই এর হ্রাস। দেখো, লম্ব ওয়াই আগে ছিল 7, হ্যাঁ, এখন হয়ে গেল 4, হ্যাঁ। আগে ছিল 7, এখন হয়ে গেল 4। এরপর এক্স এর বৃদ্ধি, আগে ছিল 4, হ্যাঁ 4 না, আগে ছিল 1, 1 থেকে 2, এখন 1 থেকে 2। একইভাবে আগে ছিল এই 4 ওয়াই, এখন হয়ে গেল কি 2, 2 এ চলে আসছে, হ্যাঁ 2, হ্যাঁ 2। এরপরে এক্স ছিল আগে 2, হ্যাঁ, এখন চলে আসছে কততে, এই 3 এ, মানে এক্স এর বৃদ্ধি হয়েছে, হ্যাঁ। তো ওয়াই ছিল আগে 2 এ, হ্যাঁ, 2 থেকে সে কততে চলে আসছে, 1 এ, 1 এ, এই তো 1 এ, হ্যাঁ। তাহলে এটা একটা শেপ হচ্ছে না, এভাবে শেপ, হ্যাঁ। এটা তোমরা বারবার, হ্যাঁ বারবার যদি হ্যাঁ, তা এখানে একটা ওয়াই এর হ্রাস হচ্ছে, এক্স এর বৃদ্ধি হচ্ছে, ওয়াই এর হ্রাস হচ্ছে, এক্স এর বৃদ্ধি হচ্ছে, ওয়াই এর হ্রাস হচ্ছে, এক্স এর বৃদ্ধি হচ্ছে। এই জিনিসটা তোমরা এই যে আমি এই মানে এখানে স্কেডিউলটা দিয়েছি, এটা খেয়াল করলে, হ্যাঁ এটা বাদ, এই 1 2 3 4 7 4 2 1 এটা দিয়ে খেয়াল করলে তোমরা এটা বুঝতে পারবে। তাহলে এই কারণ হচ্ছে কি, ক্রমহ্রাসমান এই, হ্যাঁ, এটার কারণে এই আইসি কাপটা কি কনভেক্স টু দা অরিজিন, কনভেক্স টু দা অরিজিন। আশা করি বুঝা গেছে। তো আমরা বলতে পারি এটা ডিমিনিশিং রেট অফ সাবস্টিটিউশন, হ্যাঁ, এটার কারণে এটা এই কনভেক্স টু দা অরিজিন হচ্ছে। তো এটা তোমরা যখন বই পড়বা এবং আমার এক্সপ্লেনটা দেখবা, তাহলে এটা আরো ইজি হয়ে যাবে, হ্যাঁ। এখন আমরা তৃতীয়তে যাই, সময় কম। নেভার ইন্টারসেক্ট ইচ আদার, এটা একটা একটা বলি, হ্যাঁ। ধর এটা একটা আইসি কার্ড, হ্যাঁ। এখন আইসি কার্ভ কখনো এভাবে হবে না। আচ্ছা, এটা আমরা ব্যাখ্যা করি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, হ্যাঁ। তো এটা ধরলাম এ, ওকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা, ধরি এই বি রেখাটা নাই, তাহলে এটা যেহেতু একটা আইসি কার্ভ, তাহলে আমরা বুঝতে পারতেছি, হ্যাঁ। এটা আমি একটু বেশি আগ্রহী হচ্ছি, মানে এটা চিত্রটা এভাবে হবে, হ্যাঁ এভাবে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি এটা আঁকি, হ্যাঁ। তাহলে এটা বি, এটা সি, এটা ধরলাম এ। তাহলে আমি মনে করি বিটা নাই, তাহলে এ না এটা, তাহলে এখানে এ, এখানে সি। তাহলে আমরা জানি ইউ এ ইকুয়াল টু ইউ সি, কারণ এই
ইনডিফারেন্স কার্ভের প্রত্যেক বিন্দুতে উপযোগ সমান, তাহলে আমরা ইউটিলিটি এ ইউটিলিটি সি লিখতে পারি না? মনে করি বিটা নাই, ওকে। আচ্ছা, এখন মনে করি সি, এই সি রেখাটা নাই, হ্যাঁ, এই এ তো দুটোটাতে আছে, বি তো আছে, সি তো আছে, তো সি রেখাটা নাই, তাহলে আমি এভাবেও লিখতে পারি ইউ এ ইকুয়াল টু ইউ বি, ওকে, লিখতে পারি কিনা? লিখতে পারি। আচ্ছা, ইউ এ ইকুয়াল টু ইউ সি, ইউ এ ইকুয়াল টু ইউ বি, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু সব সমান, আমি কি ইউ বি ইকুয়াল টু ইউ সি লিখতে পারি? না, এটা লিখতে পারবো না, কারণ আমরা জানি যত উপরে আইসি কার্ভ থাকবে তার উপযোগ তত বেশি, কিন্তু এখানে বি এর উপরে ইউসি লিখতেছি, হ্যাঁ, আবার ইন্টারসেক্ট হওয়ার